হ্যালো এভরিওয়ান, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আপনাদের সকলকে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেল History for 7 এর মধ্যে। তো আজকের থাম্বনেল দেখে আপনারা হয়তো বুঝে গিয়েছেন কি নিয়ে কথা হবে। মানে শুভেন্দু অধিকারীর কিন্তু হাফ প্যান্টটা বানিয়ে নেওয়া উচিত। কেন উচিত? এ বিষয়ে অনেকের মাথা গোলা থাকতে পারে যে কেন বলছি? এরকম কথা উঠে আসার কারণ কি? উঠে আসার কারণ একটাই, সেটা হচ্ছে পশ্চিমবঙ্গে না। ওকে? এর কারণ কিন্তু লুকিয়ে রয়েছে মহারাষ্ট্রের নাগপুরে। নাগপুর কোথায়? নাগপুর হলো আরএসএস এর কিন্তু মেইন কেন্দ্র। ওকে? মেইন যে সংস্থা রয়েছে সেটা হচ্ছে নাগপুরে। নাগপুরে কি ঘটছে? বিজেপি? বিজেপি হচ্ছে গোটা বিশ্বের মধ্যে সবচেয়ে বড় পলিটিক্যাল পার্টি। যার টাকার দিক থেকে কিন্তু হয়তো ২-৩ নাম্বারে আসবে। কিন্তু সাংগঠনিক দিক থেকে কিন্তু গোটা বিশ্বের মধ্যে ১ নাম্বার পার্টি হচ্ছে বিজেপি। আর আজ সেই বিজেপির মধ্যে কিন্তু প্রেসিডেন্ট নেই। বিজেপির অধ্যক্ষ কেউ নেই। লাস্ট প্রেসিডেন্ট কে ছিল? জেপি নাড্ডা। ওকে? তো এই প্রেসিডেন্ট নিয়েই খেলা যে বিজেপির মধ্যে প্রেসিডেন্ট হবে কে? ২ টো গুট রয়েছে। মানে ২ টো দল রয়েছে। ওকে? বিজেপির মধ্যে ২ টো দল রয়েছে। এক দল হচ্ছে আরএসএস। ওকে? আরএসএস বিজেপি আলাদা নিজেদের বললেও কিন্তু আমরা সকলেই জানি আরএসএস কার আন্ডারে কাজ করে কিংবা বিজেপি কার আন্ডারে কাজ করে থাকে। আরএসএসও চাচ্ছে বিজেপির মধ্যে প্রেসিডেন্ট কে হবে? আরএসএস এর ইচ্ছা মতো হবে। আর এদিক থেকে নরেন্দ্র মোদিও চাচ্ছে যে বিজেপির প্রেসিডেন্ট কিন্তু নরেন্দ্র মোদির কথা মতো হোক। এতে কি হবে? নরেন্দ্র মোদি যেকোনো ডিসিশন যখন নিবে সেক্ষেত্রে পার্টির কিন্তু সমর্থন থাকবে। আর নরেন্দ্র মোদি এমন দেখা গেল যে আরএসএস এর লোক কিন্তু বসে গেল। বসে কোথায় গেল? বিজেপির প্রেসিডেন্টের জায়গায়। সেক্ষেত্রে কিন্তু নরেন্দ্র মোদি নিজের ইচ্ছা মতো কিন্তু নিতে পারবে না। ৪ই জুন ভোটের রেজাল্ট বেরিয়েছে। ৫ই জুন থেকে আমরা দেখতে পাচ্ছি যে সুর কিন্তু বদলে গিয়েছে। আরএসএস এর সুর বদলেছে। আরএসএস কিন্তু বারবার একটা জিনিসই করার চেষ্টা করছে, সেটা হচ্ছে গোটা বিজেপি বাড়িটাকে কিন্তু নিজের কন্ট্রোলে আনার চেষ্টা করছে। আপনারা বলবেন কন্ট্রোলে আনার চেষ্টা করছে, কিভাবে করছে? কারণ এতদিন পর্যন্ত কিন্তু নরেন্দ্র মোদি পুরো আরএসএস কে কিন্তু চুপ করে বসিয়ে রেখেছিল। যেকোনো রাজ্যে আপনি লক্ষ্য করবেন যে আরএসএস এর নেতাদের কিন্তু কাঁধ কিন্তু ছোট করে দেওয়া হয়েছিল। যারা দলকে এত বছর ধরে দিয়ে আসছে, বিজেপিতে এত বছর ধরে কাজ করছে তাদেরকে কিন্তু সরিয়ে দেওয়া হয়েছিল। এবং এই সেই যে হর্স ট্রেডিং মানে বুঝেন তো? বাইরের দল থেকে কিন্তু টাকা দিয়ে তুলে নিয়ে আসা কিংবা ভয় দেখিয়ে তুলে নিয়ে আসা, এক্সটর্শন করা এইসব জিনিস করে কিন্তু বাইরের দল থেকে লোক এনে কিন্তু বিজেপি পার্টির মধ্যে বসানো হয়েছে। সেটা পশ্চিমবঙ্গে শুভেন্দু অধিকারী হোক কিংবা আসামের হেমন্ত বিশ্ব শর্মা হোক, আপনি যদি দেখেন ভজনলাল শর্মা রয়েছে রাজস্থান, হরিয়ানা, মধ্যপ্রদেশের সবচেয়ে বড় নেতা শিবরাজ সিং চৌহান, তাকে সরিয়ে অন্যজনকে মুখ্যমন্ত্রী করা হয়েছে। ওকে? তো শিবরাজ সিং চৌহানকে কোথায় নিয়ে আসা হয়েছে? পুরোপুরিভাবে দিল্লিতে নিয়ে আসা হয়েছে। ওকে? আপনি যদি চলে যান হরিয়ানাতে মনোহরলাল খাট্টারকেও কিন্তু পুরোপুরিভাবে কিন্তু ৯ বছরের সরকার দেওয়া হয়েছে। ১ বছরের সরকার দেওয়া হয়নি, ৯.৫ বছরের সরকার বলতে পারেন। সেখানে দাঁড়িয়ে কিন্তু অন্যজনকে নিয়ে আসে বসিয়ে দেওয়া হয়েছে। আমরা দেখতে পেয়েছি তারপরে কি ঘটেছে না ঘটেছে, নায়েব সিং সেনি কি করেছে না করেছে সবকিছু আমরা বুঝতে পেরেছি। ওকে? এবার যে ঘটনাটা ঘটেছে সেটা হচ্ছে এবারের ভোটের রেজাল্ট। ভোটে কিন্তু বিজেপির আশার অনুরূপ কিন্তু ফল প্রকাশ করতে পারেনি। প্রত্যেকটা জিনিসের উপর কিন্তু বিজেপির নজর লেগে গেছে। সেটা উত্তরপ্রদেশের সিটের সংখ্যা হোক, যেখানে আগে ৮০ টার মধ্যে ৭২ টা সিট জিততে পারত। এবার কততে রয়েছে? মাত্র ৩৩ টার কাছাকাছি হয়তো সিট রয়েছে। মানে বুঝতে পারছেন তো অবস্থা কতটা খারাপ হয়েছে। এই জিনিসটার দোষটা যে রয়েছে সেই দোষটা কিন্তু দেওয়া উচিত ছিল কার উপরে? নরেন্দ্র মোদির উপর। কিন্তু নরেন্দ্র মোদি সেটা কার উপর চাপিয়ে দিয়েছে? সেটা চাপিয়ে দিয়েছে অমিত অমিত শাহর কথা বলছি, যোগী আদিত্যনাথের কথা উপর। ওকে? যোগী আদিত্যনাথের সাথে কিন্তু ক্রাশ লেগে গিয়েছিল। আর এর মধ্যে নারদগিরি কে করেছে? নারদগিরি করেছে আম আদমি পার্টির নেতা। নেতার নাম কি বলুন? আপনারা সকলেই জানেন তো? ওকে, আমিও নামটা ভুলে যাচ্ছি। তাই না? অরবিন্দ কেজরিওয়াল। ওকে? তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু অরবিন্দ কেজরিওয়াল কিন্তু আগে জেল থেকে যে মাঝখানে ১ সপ্তাহের ছুটি পেয়েছিল, সেই ছুটিতে কিন্তু তিনি বলে দিয়ে গেছেন। কি বলে দিয়ে গেছেন? যে আগামী ১ বছরে নরেন্দ্র মোদি কিন্তু রিটায়ারমেন্ট নিচ্ছে। আর যোগী আদিত্যনাথকে এরা সরিয়ে দিবে। কেন সরিয়ে দিবে? কারণ নেক্সট প্রাইম মিনিস্টার এর মুখ হিসেবে কিন্তু সকলে মিলেই বলছিল যে নরেন্দ্র মোদির আর চলছে না। নরেন্দ্র মোদির যে মোদি ম্যাজিক, সেই ম্যাজিক আর চলছে না। বলা হচ্ছিল যে কোন একটা যদি কাঠপুতুলকেও যদি দাঁড় করিয়ে দেওয়া হয় নরেন্দ্র মোদির নাম দিয়ে বুকের মধ্যে একটা নরেন্দ্র মোদির স্টিকার লাগিয়ে, তাও কিন্তু সেই কাঠপুতুলটা ভোটে জিতে যাবে। মানে নরেন্দ্র মোদির যে ম্যাজিক ছিল একটা, সেই ম্যাজিকটা কিন্তু কাজে লাগছিল। এখন সেই ম্যাজিক কাজে লাগছে না। এবার চলে আসি শুভেন্দু অধিকারীর দিকে। এখন যেহেতু আরএসএস পাওয়ারফুল হয়ে গেছে এবং আরএসএস কিন্তু পুরোপুরিভাবে কিন্তু কন্ট্রোলে নিয়ে নিচ্ছে। দেখা যাচ্ছে এখন বর্তমানে পার্টি প্রেসিডেন্টের জন্য কিন্তু ২ জনকে নাম নমিনেশন করা হয়েছে। একটা হচ্ছে সঞ্জয় কি টাইটেল যেন? জাস্ট ভুলে গেলাম আমি। ওকে? সঞ্জয় যোশী। ওকে, সঞ্জয় যোশীকে দেওয়া হয়েছে। আরেকটা দেওয়া হয়েছে বসুন্ধরা রাজে সিন্ধিয়া। ২ টো নাম দেওয়া হয়েছে। মানে ২ টোর নামের সাথে কিন্তু বিজেপির কিন্তু ১৯-২০ এর খেলা। সঞ্জয় যোশী যে রয়েছে তার একটা সেক্স স্ক্যান্ডাল বেরিয়েছিল। সেখানে তাকে ফাঁসিয়ে দেওয়া হয়েছিল। পরবর্তীকালে দেখা যায় যে তার উপর যে অভিযোগ লাগানো হয় সেগুলো মিথ্যা। কিন্তু ততদিনে কি হয়েছিল? জল গরম হয়ে গিয়েছিল। সেখানে আপত্তিজনক কিছু ভিডিও বেরিয়ে এসেছিল। পরবর্তীকালে ল্যাব টেস্টে সেখানে দেখা যায় সেই ভিডিওগুলা ফেক ভিডিও। সঞ্জয় যোশীর পলিটিক্যাল ক্যারিয়ার শেষ করে দিয়েছিল। এখন আরএসএস কিন্তু সেই সঞ্জয় যোশীকে বিজেপির প্রেসিডেন্ট বানাতে চাচ্ছে। ২য় নাম যেটা মানে দেওয়া হয়েছিল সেটা হচ্ছে বসুন্ধরা রাজে সিন্ধিয়া। এই বসুন্ধরা রাজে সিন্ধিয়া সবাই ভেবেছিল যে
রাজস্থানের আবার কিন্তু মুখ্যমন্ত্রী হবে বসুন্ধরা রাজে সিন্ধিয়া। কারণ আগে যখন কংগ্রেস সরকার ছিল তার আগে কিন্তু বসুন্ধরা রাজে সিন্ধিয়া কিন্তু বেসিক্যালি রাজস্থানের মুখ্যমন্ত্রী ছিল। সবাই ভেবে নিয়েছিল এবার বসুন্ধরা রাজে সিন্ধিয়া কিন্তু মুখ্যমন্ত্রী হতে যাচ্ছে। একদম লাস্ট মিনিটে গিয়ে কিন্তু খেল বদলে দিয়েছে। সেখানে গিয়ে দেখছিলাম যে আমরা রাজনাথ সিং একটা কোনো মানে টুকরো কাগজের টুকরো সেখানে দেওয়া হয়, সেখানে লেখা থাকে যে বসুন্ধরা রাজে সিন্ধিয়া কিন্তু হচ্ছে না মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী অন্যজনকে করা হয়। বসুন্ধরা রাজে সিন্ধিয়ার জন্য কিন্তু এর জন্য কিন্তু নরেন্দ্র মোদীর সাথে ১৯-২০ এর খেলা। নরেন্দ্র মোদীর সাথে বসুন্ধরা রাজে সিন্ধিয়ার ভালো সম্পর্ক থাকলেও অমিত শাহের সাথে সম্পর্ক খারাপ। আর সঞ্জয় যোশী যে রয়েছে, সঞ্জয় যোশীর সাথে অমিত শাহর সম্পর্ক একটু ভালো থাকলেও কিন্তু নরেন্দ্র মোদীর কিন্তু সম্পর্ক খুবই বাজে। সুতরাং ঘুরে ফিরে কিন্তু সংঘ পরিবার অর্থাৎ আরএসএস যে রয়েছে সেই আরএসএস কিন্তু পুরোপুরিভাবে চাপে ফেলে দিয়েছে। এবার যদি আমরা শুভেন্দু অধিকারীর ক্ষেত্রে ল্যান্ড করে থাকি, শুভেন্দু অধিকারী কিন্তু সেই বাইরে থেকে আসা। ওকে, বুঝতে পারছেন তো, তৃণমূলের লোক। তিনি কিন্তু আরএসএস এর লোক নাই। আর আমরা দেখেছি দিলীপ ঘোষের আমলে কিন্তু যখন হচ্ছে কেন্দ্রের যে ইলেকশন হচ্ছিল, ওকে? সেই ইলেকশনে আমরা দেখতে পেরেছিলাম যে ২০২৪ এর লোকসভা ইলেকশনের মধ্যে যে শুভেন্দু অধিকারী কিন্তু আশানুরূপ ফল প্রকাশ করতে পারেনি। যেই ফলটা কিন্তু ২০১৯ এ দিলীপ ঘোষ করে দেখিয়েছিলেন। ১৮ টা সিট, এবার হয়তো ১২ টার কাছাকাছি চলে এসেছে। তো সুতরাং বুঝতে পারছেন তো সংঘ কিন্তু আবার ঘুরে ফিরে দিলীপ ঘোষকে আগে নিয়ে আসবে। এখন যেহেতু মার্কেট থেকে দিলীপ ঘোষ হাওয়া হয়ে গেছে। এখন মার্কেটে চলছে বাংলার মধ্যে থেকে সুকান্ত মজুমদার। সুকান্ত মজুমদার নরেন্দ্র মোদী খুব ঘনিষ্ঠ। বুঝতে পারছেন তো, প্রতিমন্ত্রী তাকে দেওয়া হয়েছে। মানে উনি বেশি ভোটে কিন্তু জিতেনি। কত ভোটে যেন জিতেছে। প্রায় মানে মরা, মরা ভাব, মরার অভাব এরকম অবস্থায় জিতেছে তিনি। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু তাকে প্রতিমন্ত্রী বানানো হয়েছে। এ এ ইনাকে বাদ দিলে যে পশ্চিমবঙ্গে ১২ টা সিট জিতেছে, সেখানে মানে ব্যাপক মার্জিনে জিতেছে। সেটা রাজু বিস্তা হোক, দার্জিলিং থেকে ব্যাপক ভোটে জিতেছে। ৬ লাখের কাছাকাছি ভোট পেয়েছিল। আর সেখানে দাঁড়িয়ে কিন্তু এরা কিন্তু জিততে পেরেছে কতটুকে? মাত্র ২-২.৫ হাজার ভোটে মনে হয় জিতেছে। তারও কম হবে সে বিষয়ে আমি জানি না। ওকে, সুকান্ত মজুমদার একেবারে টাই, বালুরঘাটের থেকে তিনি হয়তো সাংসদ। তো সেই জায়গা থেকে সুকান্ত মজুমদার নরেন্দ্র মোদীর ঘনিষ্ঠ। অর্থাৎ আরএসএস যদি এন্ট্রি মারে সুকান্ত মজুমদারের কিন্তু পাত্তা কেটে যাবে। এবার আমি চলে আসি শুভেন্দু অধিকারীর ক্ষেত্রে। শুভেন্দু অধিকারী, ওকে, শুভেন্দু অধিকারী শুধুমাত্র টাকার জোরে বেঁচে রয়েছে। টাকা রয়েছে, তার পাওয়ার একটা রয়েছে। তিনি তৃণমূলের ঘনিষ্ঠ ছিল একসময়। ঘনিষ্ঠ বলতে না, অতি ঘনিষ্ঠ। মানে ফেভিকুইকের মতো লেগেছিল। এখন তিনি সেখান থেকে বের হয়ে এসেছে। তার নিজের দল গড়ার কোনো ক্ষমতা নেই হয়তো। তিনি দল গড়তে চাননি। তিনি চেয়েছিলেন বিজেপি থেকেই তিনি লড়বেন। বিজেপি থেকে লড়েছেন, মমতা ব্যানার্জিকে হারিয়েছেন। সবই ঠিক ছিল। কিন্তু এখন তিনি যে আসার পরে, কারণ বিজেপি সরকার নরেন্দ্র মোদী যে শুভেন্দু অধিকারীকে এগিয়ে দিয়েছিল এবং দিলীপ ঘোষকে পিছনে টেনে নিয়েছিল। দিলীপ ঘোষের যে ইমেজটা ছিল সেই ইমেজটা যে নষ্ট করে দেওয়া হয়েছে। মানে ওই যে গরুর দুধে জল বলছি, গরুর দুধে সোনা রয়েছে। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু খেলাটা বদলে দিয়েছিল। সেই খেলাটা কিন্তু অনেক চেঞ্জ হচ্ছে ধীরে, ধীরে। চেঞ্জ কেন হচ্ছে আমি যে জিনিসটা বলছি যে, এখন যখন আরএসএস আসবে, আরএসএস খুঁজে বের করছে যে তাদের যে পুরনো খেলোয়াড়গুলো রয়েছে, ওকে? যারা মানে বয়স্ক খেলোয়াড়, সেই খেলোয়াড়গুলোকে বের করার চেষ্টা করবে। অবশ্যই করবে। আমরা দেখতে পাচ্ছি যে বিজেপির যে ফর্মুলা ছিল সেটা থেকে কিন্তু আরএসএস এর ফর্মুলা আলাদা। আরএসএস এর ফর্মুলা এইটা যে আরএসএস হবে যে যারা দলের জন্য কাজ করছে, যারা দলের জন্য আগের থেকে যুক্ত দলের সাথে, তাদেরকে জায়গা দেওয়া হবে। বাইরে থেকে যে হর্স ট্রেডিং করে নেতা নিয়ে আসা, সেগুলো কিন্তু জায়গা দেওয়া হবে না। সুতরাং সেটা আসামের হেমন্ত বিশ্ব শর্মা হোক কিংবা শুভেন্দু অধিকারী, দুজনের ক্ষেত্রে কিন্তু সমস্যার সৃষ্টি হবে। এখন শুভেন্দু অধিকারী করণীয় কি? করণীয় একটাই রয়েছে। হাফ প্যান্টটা কিনে ফেলুন। হাফ প্যান্ট মানে বুঝতে পারছেন তো, বিজেপিতে কিন্তু আরএসএস করতে গেলে আপনাকে হাফ প্যান্ট পড়তে হবে। সেটাই কথা বলছি যে হাফ প্যান্ট এখন হয়তো কিনে নিতে হবে। কারণ হাফ প্যান্ট কিনতে না পারলে কিন্তু বিজেপির অবস্থা খারাপ রয়েছে। কারণ নীতিন গাডকারি যেভাবে বিস্ফোরক মন্তব্য করছে, কালকেও আমরা এটা নিয়ে ভিডিও বানিয়েছি। বিষকন্যা, সরকারকে ডাইরেক্ট বিষকন্যা বলে দিয়েছে। তার আগে তিনি বলেছেন যে বিপক্ষ পার্টির থেকে আমাকে প্রধানমন্ত্রী হওয়ার অফার ছিল, তাও আমি প্রধানমন্ত্রী হইনি। মানে ঘুরে ফিরে জটলা বাঁধছে, শুভেন্দু অধিকারীর সমস্যার সৃষ্টি হচ্ছে। যে ২-৩ টে ইউটিউবার রয়েছে যারা শুভেন্দু অধিকারীর হয়ে কথা বলে, তাদের সময় হয়তো ভুলভাল আসছে, খারাপ আসছে। ওকে? কারণ শুভেন্দু অধিকারী কিন্তু চিপাতে পড়ে যাবে। মানে চিপে বসে যাবে একবারে। কেন বসে যাবে? মমতা ব্যানার্জি তাকে একবারে খাস্তা খাত করে দিয়েছে। এখন যদি বিজেপি থেকেও তাকে মাথার উপর থেকে হাত সরিয়ে নেওয়া হয়, সেক্ষেত্রে কিন্তু শুভেন্দু অধিকারী কিছু করা থাকবে না। এবার শুভেন্দু অধিকারীকে নিজে দল গঠন করে লড়তে হবে কিংবা নিজের দমে দল গঠন করতে হবে। নয় তৃণমূলে ফেরত আসতে হবে। আর তৃণমূলে আমার মনে হয় না কোনোদিন শুভেন্দু অধিকারী ফেরত আসবে। ওকে? অর্থাৎ শুভেন্দু অধিকারী কিন্তু রাজনৈতিক যে ক্যারিয়ার রয়েছে সেটা কিন্তু ইতির দিকে যাচ্ছে। এত কম বয়সে ইতির দিকে গেলে হবে না। হয়তো তিনি বেরোবেন। কারণ শুভেন্দু অধিকারীর পাওয়ার রয়েছে, পয়সা রয়েছে। তিনি বেরিয়ে আসবেন। কোন না কোনভাবে বেরিয়ে আসবেন। কিন্তু সমস্যা তো সৃষ্টি হচ্ছে। কারণ দিলীপ ঘোষও নিজের সুযোগ বুঝে রয়েছে যে দিলীপ ঘোষকে যে নরেন্দ্র মোদী এইভাবে সরিয়েছে, দিল্লি লবি যে এইভাবে সরিয়েছে, সে দিলীপ ঘোষও কিন্তু চুপচাপ রয়েছে। চুপচাপ থাকতে, থাকতে কোন দিন যে বিস্ফোরণ মন্তব্য করে ফেলে। কারণ দিলীপ ঘোষের আবার এইসব মানে স্টাইল আছে যে মানে যে এমন কথাবার্তা বলবে যেটা মানে ভাবনার বাইরে। ঠিক আছে, কোনো ব্যাপার না। কিন্তু ভবিষ্যতে কি হবে সেটা কিন্তু দেখার বিষয় রয়েছে। সেটা দিলীপ ঘোষের ক্ষেত্রে হোক কিংবা শুভেন্দু অধিকারীর ক্ষেত্রেও। কারণ শুভেন্দু অধিকারীর দিন কিন্তু ভালো যাচ্ছে না। প্রত্যেকটা রাজ্যে কিন্তু বিজেপি মুখ থুবড়ে পড়ছে। এটা নিয়ে আমরা আরো ভিডিও বানাবো। আরো ভিডিও আসবে আপনাদের সামনে। হয়তো আমি বেশ কিছুদিন থাকবো না। তো সেক্ষেত্রে ধীরে, ধীরে ভিডিও আসবে। ডেইলি অতগুলা ভিডিও আসতে পারবে না।
পরবর্তীকালে আমরা ভালো ভিডিও বানাবো। দেখা হবে আপনাদের সাথে অন্য একটা ভিডিওতে। আজকে এতটুকুই থাকবে। আপনারা বলবেন যে কিরকম লাগলো। কারণ আমরা এই চ্যানেলে কিন্তু আমাদের অতি তীক্ষ্ণভাবে কিন্তু রাজনৈতিক জিনিসগুলোকে বিশ্লেষণ করে থাকি। তো আপনার যদি মনে হয় সাবস্ক্রাইব করতে চান, সাবস্ক্রাইব করবেন। না করলে নাই। লাইক, কমেন্ট, শেয়ার যা ইচ্ছা তাই করবেন। দেখা হবে আপনাদের সাথে অন্য একটা ভিডিওতে। আপনারা সুস্থ থাকবেন, সবল থাকবেন। হ্যাভ এ গুড ডে। বাই, বাই।